থেকে ভিডিও কনফারেন্সে সিটি ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ৩০ লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতিও আমি শ্রদ্ধা জানাই, যে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন রাষ্ট্র। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই স্বপ্ন ছিল, তিনি বাংলাদেশের মানুষকে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ উপহার দেবেন। সেই লক্ষ্য নিয়েই তিনি দেশ স্বাধীন করেছিলেন। একসময় বাংলাদেশের অবস্থা কী ছিল, আজকে হয়তো অনেকেই সেটা চিন্তাও করতে পারবেন না, যে দেশের মানুষ একবেলা অন্ন জোগাড় করতে পারতো না, বাসস্থান ছিল না, চিকিৎসা ছিল না, তাদের কোনো আশা ভরসা ছিল না, সামনে কোনো ভবিষ্যৎ ছিল না। এই অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য। আমরা বাঙালি, বাংলা ভাষার অধিকার পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি তখন প্রতিবাদ করেন, সেই 48 সাল থেকে এই সংগ্রাম করেই তিনি এদেশকে স্বাধীন করেছেন। আর আজকে একটি দেশ স্বাধীন হয়েছে বলে এদেশে শিল্প, ব্যবসা, বাণিজ্য, চাকুরি ক্ষেত্রে উন্নতি, পদোন্নতি সবই সম্ভব হচ্ছে বাঙালিদের জন্য, যে বাঙালি ছিল একসময় সম্পূর্ণ অবহেলিত। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন রাষ্ট্র পরিচালনার। একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, যে দেশটা ছিল একটা প্রদেশ পাকিস্তানের, আর সম্পূর্ণ অবহেলিত, শোষিত, বঞ্চিত। সেই একটা বঞ্চিত এবং অবহেলিত একটি দেশ, যেটা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত ছিল, যেখানে 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি মানুষেরই কোনো ঘর বাড়ি ছিল না। পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। আর 1 কোটির উপর মানুষ ছিল শরণার্থী। আমাদের এখানে যেমন রোহিঙ্গারা আজকে শরণার্থী 10 লাখ, আর একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের 1 কোটি মানুষই শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। তবে জাতির পিতা বলে গিয়েছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর এই 3.5 বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যন্ত দক্ষতার সাথে একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, অপরদিকে দেশকে কীভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এবং স্বাধীনতার 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন, যে সংবিধানে আমাদের অর্থনৈতিক নীতিমালার কথা স্পষ্ট বলা আছে। সংবিধানে 13 অনুচ্ছেদে সরকারি খাত, বেসরকারি খাত এবং কোঅপারেটিভ, এই 3টি নীতিমালার ভিত্তিতে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, সেইভাবেই তিনি এদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। এবং সমগ্র বাংলাদেশটাই একটা উন্নত হবে, বাংলাদেশের জনগণ অন্ততপক্ষে সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে, এটা ছিল জাতির পিতার আকাঙ্ক্ষা। তিনি সবসময় বলতেন যে বাংলাদেশের মানুষ কারোর কাছে হাত পেতে চলবে না, তার সম্মানের সাথে চলবে। ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, কাজে কোনোদিন ভিক্ষা করে চলবে না। একটা আত্মমর্যাদা বোধ নিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে। মানুষের ভিতরে সেই আত্মবিশ্বাসটা তিনি জাগ্রত করেছিলেন। একটা বিধ্বস্ত অর্থনীতি, যেখানে একটা টাকা রিজার্ভ মানি নাই, কোনো গোলায় খাদ্য নাই, খাদ্যের অভাব, তারপরে এরকম একটা বিধ্বস্ত অবস্থায় তিনি যাত্রা শুরু করেও একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনার যা যা প্রয়োজন সবই তিনি করে গিয়েছিলেন। আজকে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করি, আমরা যখন কাজ করতে যাই, দেখি যেখানে যে কাজটাই আমরা করি না কেন, তার ভিত্তিটা কিন্তু ওই মাত্র 3.5 বছরের মধ্যেই তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমাদের দুর্ভাগ্য যে 75 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেই অগ্রযাত্রাটা থেমে গিয়েছিল। 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকার আসে, প্রথমে এসেই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক যে নীতিমালা এবং সেটাকে অনুসরণ করে আমরা বেসরকারি খাতটাকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছিলাম। এবং আওয়ামী লীগ সরকার আসার পরে আজকে আমাদের এতগুলি টেলিভিশন, ব্যাংক, বিমা, আমাদের বিদ্যুৎ থেকে শুরু করে শিল্পায়ন, এমনকি হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বিমান, সব ক্ষেত্রগুলি আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই।
কারণ শুধু সরকার একা করবে না, সকলেই এগিয়ে আসবে এবং সকলের প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে। সেই সাথে বিদেশি বিনিয়োগ যাতে আসে তার প্রচেষ্টা করা এবং নতুন নতুন, সে সময় ইপিজেড করা ছিল এবং নতুন অনেকগুলি ইপিজেডও আমি নতুন করে দিয়েছিলাম। তখন থেকে একটা চিন্তা ছিল যে আমাদের শিল্পায়ন এবং যেটা জাতির পিতা শুরু করেছিলেন যে বেসিক শিল্পনগরী, অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য প্রতি জেলা আলাদা জায়গা করে তিনি এই বেসিক শিল্পনগরী গড়ে তোলেন এবং সেখানে মানে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দেন। বিটাকের মাধ্যমে ট্রেনিংটা দেওয়া শুরু করেন। আমরা সেটা আরও ব্যাপকভাবে আরও বিস্তারিতভাবে করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিই। তাছাড়া বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলির সমাধান করি। 5 বছর মাত্র সরকারি ছিলাম। বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট পেয়েছিলাম, সেখান থেকে প্রায় 4500 মেগাওয়াট, 4300 মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। আর অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছিলাম, সেটা সরকারি বেসরকারি মিলে। আমাদের সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, অর্থনীতিও অগ্রযাত্রা শুরু হয়েছিল, মানুষের ভিতরে একটা আস্থা ফিরে এসেছিল। তবে 5 বছর খুব অল্প সময়, এরপর সরকার আসতে পারলাম না। যাই হোক, এরপরে 7 বছর পরে, 8 বছর পরে আবার সরকার গঠন করার সুযোগ পেলাম 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009 থেকে এ পর্যন্ত, অর্থাৎ একটানা আমরা প্রায় 1 দশক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে পরিকল্পনা ছিল অর্থনৈতিকভাবে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অর্জন করতে পেরেছি। আর সেটা সেই লক্ষ্য নিয়েই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের জমির স্বল্পতা আছে, আমার খাদ্য উৎপাদন করতে হবে, আবার কৃষি জমি বাঁচাতে হবে, আবার পাশাপাশি শিল্পায়ন একান্তভাবে প্রয়োজন। শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু সেই কৃষি নির্ভর অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কিন্তু সেই সাথে সাথে আমাদের শিল্পায়নও প্রয়োজন। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে এবং সেই বিনিয়োগগুলি অঞ্চল ভিত্তিক হবে। অর্থাৎ শিল্পায়নটা কোথায় হবে, কিভাবে হবে, সেই জায়গা আমরা ঠিক করে দেব। যত্রতত্র আমার কৃষি জমি নষ্ট হবে না, অন্তত 3 ফসলের জমি সেগুলি নষ্ট হবে না। আমরা গবেষণা করে করে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানো শুরু করেছি, কারণ মানুষের সবথেকে মৌলিক চাহিদার মধ্যে খাদ্যটা হচ্ছে সবথেকে বড় চাহিদা। কাজে বাংলাদেশকে আমাদের ক্ষুধামুক্ত করতে হবে, দারিদ্র্যমুক্ত করতে হবে, খাদ্য উৎপাদন আমাদের বাড়াতে হবে। পাশাপাশি আমাদের দেশটা যে কোনো সব প্রাকৃতিক দুর্যোগ হয়, এই প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, তাহলে আমার এই দুর্যোগকালীন সময়ে আমার খাদ্য মজুদের ব্যবস্থাও করতে হবে, আবার আমার যেন কারো কাছে হাত পাতে না হয়, আমরা যেন নিজেরা মর্যাদা নিয়ে থাকতে হবে, সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পরিকল্পনা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া এবং সেখানে আমাদের দেশি বিদেশি বা প্রবাসী যারাই আসবেন তারাই যেন বিনিয়োগ করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এই অর্থনীতি আমরা পরিচালনা করেছি বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি তাহলে যে কোনো একটা দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এইটুকু দাবি করতে পারি যে গত 10 বছরে সেটা আমরা প্রমাণ করেছি। 2009 যখন সরকার গঠন করি তখন কিন্তু সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এই মন্দার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগোতে পারবে এটা অনেকেই ভাবতে পারেনি, কিন্তু আমরা কিন্তু সেই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে সক্ষম হই। আমাদের উৎপাদন বৃদ্ধিতে আমরা সক্ষম হই। যেখানে 1600 মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আজকে সেখানে আমাদের বিদ্যুৎ আমরা 20,000 মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছি। 93% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে এবং আরও মেগা প্রজেক্টগুলি চলছে। সেখানে আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক, আমরা এখন গ্যাসের স্বল্পতার কারণে আমরা LNG আমদানিও শুরু করেছি। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিতে যখন যেটা প্রয়োজন আমরা সেটা পূর্ব থেকেই এটা অনুধাবন করতে পারি এবং সেই মতো আমরা পদক্ষেপ নেই। সেই সাথে সাথে বেসরকারি খাতকে আমরা সবথেকে বেশি সুযোগ সৃষ্টি করে দিয়েছি, যাতে করে তারাও বিনিয়োগ করতে পারেন, কাজ করতে পারেন এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারেন। সেদিকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের বেসরকারি খাত এই ক্ষেত্রে যথেষ্ট
মানে অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং সবথেকে আমার ভালো লাগছে যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়েছে পড়াশোনা করতে। আজকে দেশের অর্থনীতির যেহেতু গতিশীলতা এসেছে, অনেকেই দেশে ফিরে এসে সেই বাবার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বা যে এই যে একটা তরুণ সমাজ তারা যে মানে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে বা শিল্পায়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সেটা সত্যি আমি এর জন্য প্রশংসা করি। কারণ অনেক তরুণ মুখ আমরা আজকাল দেখি যে যারা কাজ করে যাচ্ছে। এবং ডিজিটাল বাংলাদেশ, এটাও আমরা ঘোষণা দিয়েছিলাম। আমি জানি প্রথম যখন ডিজিটাল বাংলাদেশ বললাম, অনেকে এটা নিয়ে অনেক ব্যঙ্গ করেছে, এতে কোনো সন্দেহ নাই। সে অপমানগুলো আমাদের সইতে হয়েছে, কিন্তু আজকের বাংলাদেশ ঠিকই ডিজিটাল বাংলাদেশ। এখন সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে, আমরা সাবমেরিন কেবল লাগিয়েছি, ব্রডব্যান্ড সংযোগ দিচ্ছি, স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। এই স্যাটেলাইটের ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়ে গিয়েছিলেন, ভূ উপগ্রহ কেন্দ্র। সেইভাবে এখন কিন্তু আমাদের সারা বাংলাদেশে পাশাপাশি আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে দিচ্ছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, নৌপথ, রেলপথ, সড়কপথ সবগুলি যেন আরও সচল হয়, অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। পণ্য পরিবহন যাতে সস্তায় করা যেতে পারে এবং নিরাপদে করা যেতে পারে, জনগণের যাতায়াত। এবং এই বাংলাদেশে আমাদের মাত্র একটা এয়ারপোর্ট ছিল আন্তর্জাতিক। আমি প্রথমবার এসেই কিন্তু আরও দুটো এয়ারপোর্ট আন্তর্জাতিক করে দিই, সিলেট এবং চট্টগ্রাম। আমরা আরেকটা এয়ারপোর্টে এখন আরও ভালো উন্নত মানের করে দিচ্ছি কক্সবাজারে, এবং ঢাকাটায় আমরা থার্ড টার্মিনাল নির্মাণের কাজও শুরু করেছি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা উন্নত করে দিচ্ছি, রাজশাহী এয়ারপোর্ট আমরা চালু করেছি, সৈয়দপুরও চালু করেছি, বরিশাল চালু করেছি। এগুলি কিন্তু একসময় বন্ধ ছিল, 2001-এর পরে এই এয়ারপোর্টগুলি বন্ধ ছিল। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা উন্নত না হলে পরে দেশে, এবং বিমানের একটা যে বিধ্বস্ত অবস্থা ছিল, ডিসি ট্রেনের কয়েকখানা ঝরঝরে প্লেন ছাড়া কিছুই ছিল না, এখন অন্তত আমরা মানে ড্রিম লাইনেরও নিয়ে এসেছি। কাজে এভাবে আমরা সর্বক্ষেত্রেই, অত বিস্তারিত বলতে চাই না, আমি বলবো যে সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি, যার ফলে আজকে আমাদের যেমন দারিদ্র্যের হার 40 ভাগ থেকে আমরা 21 ভাগে নামিয়ে এনেছি। আমাদের প্রবৃদ্ধি এখন আমরা আজকে আমরা 8.13 ভাগে উন্নীত হবে এই অর্থ বছরে। আমাদের মাথাপিছু আয়ও আমরা 1909 মার্কিন ডলারে উন্নীত করছি। আমাদের মানে অর্থনীতিটাকে সবসময় আমরা গতিশীল কিন্তু যেন এটা স্থিতিশীল থাকে সে ব্যবস্থাটা আমরা রাখতে সক্ষম হয়েছি। আর আমাদের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের উন্নয়নটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে। অর্থাৎ আমার উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করার জন্য শুধুমাত্র আমি রপ্তানির উপর নির্ভর করতে পারি না, আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা যাতে বাড়ে এবং দেশে যেন আমার বাজার সৃষ্টি হয়, সেই চেষ্টা, সে পদক্ষেপ নিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করে আমরা যে ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে করে দিয়েছি, এখন কিন্তু ক্রয় বিক্রয় থেকে শুরু করে সব কিছু অনলাইনে একেবারে একটা ইউনিয়ন পর্যায় থেকেও কিন্তু মানুষ করে যাচ্ছে। আবার সেদিকে লক্ষ্য রেখে আমাদের পোস্ট অফিসগুলিকে আমরা আধুনিক করে দিচ্ছি যাতে করে এই যোগাযোগটা হয়, আর ব্যাংকের শাখা টাকা সব গ্রাম পর্যায়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সমগ্র বাংলাদেশটাকে মিলিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যটা আমরা স্থির করেছি এবং এর শুভ ফলটা পাচ্ছেন আপনারা যারা ইন্ডাস্ট্রি করছেন, বিভিন্ন পণ্য উৎপাদন করছেন, নিজেরাই দেখতে পাচ্ছেন যে তার একটা মার্কেট আমার নিজের দেশের ভিতরেই সৃষ্টি হচ্ছে, যেহেতু দেশের মানুষের মানে আর্থসামাজিক উন্নতি হচ্ছে। আর তাছাড়া আমাদের দুই প্রতিবেশী দেশগুলির সাথেও আমরা একটা যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছি, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা BBIN একটা চুক্তি করে সেখানে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছি। অপরদিকে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, আমরা BCIM ইকোনমিক করিডোর, সেখানে একটা যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছি। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা এমন চমৎকার একটা জায়গায়, এখান থেকে বিশ্বের মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই যাওয়া যাবে এবং প্রতিটি জায়গায় একটা ভালো মার্কেট পাওয়া যাবে, সেই সুযোগটা আমাদের রয়েছে, সেই যোগাযোগটাও আমরা স্থাপন করছি। কাজে সেইভাবে আমার নতুন সমুদ্র বন্দর তৈরি করে দিচ্ছি, গভীর সমুদ্র বন্দর আমাদের নির্মাণ হচ্ছে, সব দিক থেকেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বেসরকারি বিনিয়োগকারী চলে এসেছেন এবং তারাও আজকে আপনার বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছেন, সাথে সাথে আমরা সরকারিভাবে করেছি। আমাদের কাজ হচ্ছে সব সুযোগটা সৃষ্টি করে দেওয়া
এবং অবকাঠামোগত যে সুযোগগুলি একান্ত প্রয়োজন আমরা করে দিচ্ছি। আর বেসরকারি বিনিয়োগ আর এবং দেশি বিদেশি সবাই আসছেন, কাজে সে বিনিয়োগ হচ্ছে। এর ফলে আমাদের সব কাজের মূল লক্ষ্যটা হচ্ছে কর্মসংস্থান। আমার দেশের কোনো তরুণ বেকার থাকবে না, তারা ট্রেনিং পাবে। আমরা যেমন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আর সেদিকে বহুমুখী শিক্ষা, আমাদের বিভিন্ন প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় আমরা আমাদের চাহিদা মোতাবেক আমরা নতুন নতুন বিশ্ববিদ্যালয়, নতুন বিষয়ভিত্তিক করে দিচ্ছি। আর তাছাড়া ট্রেনিং সেন্টার আমরা করে দিচ্ছি, উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের ট্রেনিং স্কুল, ট্রেনিং ইনস্টিটিউট আমরা চলে যাচ্ছি। অর্থাৎ সর্বক্ষেত্রে একটা ট্রেনিং দিয়ে আমরা আমাদের একটা জনবল সৃষ্টি করা, আর সেই সাথে সাথে উৎপাদন বাড়ানো, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি এবং তার শুভ ফলটা আসছে। আজকে আমাদের 100টা অর্থনৈতিক অঞ্চল করবার কথা, ইতিমধ্যে আমরা এর আগে 10টা করে ফেলেছি। আর এখন আমাদের শিল্প স্থাপন উপযোগী 11টা অর্থনৈতিক অঞ্চল, আর তাছাড়া আরও 13টি অর্থনৈতিক অঞ্চল আজকে এখানে আপনাদের সঙ্গে আমরা উপস্থিত হয়েছি। এবং বেসরকারি খাতে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে সাহস করে আপনারা বাংলাদেশে এসেছেন। আমি মনে করি যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। আর আমাদের সকল কাজের মূল লক্ষ্য কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, মানুষের জীবন মান উন্নত করা। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আমাদের সুনির্দিষ্ট টার্গেট ঠিক করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের উন্নতি পেয়েছি। আমরা এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে, পাশাপাশি আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, সেই লক্ষ্য আমরা স্থির করেছি। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের অর্থনৈতিক পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং সেভাবে আমাদের প্রেক্ষিত পরিকল্পনাও আমরা নিয়েছি, সুদূর প্রসারী পরিকল্পনা নিচ্ছি। সেই সাথে সাথে আমরা ডেল্টা প্ল্যানও নিয়েছি, যে বাংলাদেশ একটা, আপনারা জানেন, যেটা একটা বদ্বীপ অঞ্চল, প্রচুর নদী নালা, খাল বিল এবং বিশাল সমুদ্র সীমা, যে সমুদ্র সীমাও আমরা অর্জন করেছি। আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা এটা অর্জন করতে সক্ষম হয়েছি। এই আইনটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে দিয়ে গিয়েছিলেন। আমাদের যে স্থল সীমানা নিয়ে সমস্যা ছিল, সে আইনটাও জাতির পিতা করে দিয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্য যে 75-এর পরে যারা এসছে তারা কেউ এসব বিষয়ে নজর দেয়নি। আওয়ামী লীগ সরকার আসার পরেই নজর দিয়েছে। স্থল সীমানা চুক্তিও আমরা করে ফেলেছি এবং ভারতের এটা আইন পাশ করে আমাদের দেশে। আমাদের এখন এগিয়ে যাবার পালা। এই এগিয়ে যাবার রাখতে হবে, আর সেটা সম্ভব হবে সরকারি বেসরকারি বলেই আমি বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। জাতির পিতা লিখেছিলেন, তার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন একটি বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত মুক্ত সোনার বাংলাদেশ। আপনাদের ধন্যবাদ। শিল্প ঘোষণা করে দিতে হবে।